আগের পর্বে আমরা দেখি সুজিও চ্যানের স্কুলে ভর্তি হয় যাতে কেউ আর ওর ছেলেকে কষ্ট দিতে না পারে। চ্যান ওর মাকে নিজের স্কুলে দেখে অবাক হয়ে বলে, মা তুমি স্কুলে কি করছো? সুজি শান্তভাবে বলে, এখন আমার বয়স 18 বছর, আর হাই স্কুলে পড়ার জন্য 18 বছর তো একদম উপযুক্ত বয়স, তাই না? তুমিও 18 বছরের, আমিও 18 বছরের, তাহলে আমি পড়াশোনা করতে পারবো না কেন? এরপর সে চ্যানকে জিজ্ঞাসা করে, বলো এতে তোমার কোনো সমস্যা আছে? চ্যান তখন একটু ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, না না মা, আমার আবার কি সমস্যা হবে? ঠিক তখনই সুজির সামনের ডেস্কে বসা একটি মেয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল। মেয়েটি সুজির কাছে এসে বলে, আমি এই ক্লাসের মনিটর। টিচার আমাকে বলেছেন তোমাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাতে, তাই চলো আমার সঙ্গে এসো। সুজি মেয়েটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়েটাকে আমার এত পরিচিত মনে হচ্ছে কেন? অন্যদিকে চ্যানও তাকে দেখে মুচকি হাসছিল। ক্লাস থেকে বের হওয়ার পর মেয়েটি সুজিকে আস্তে করে বলে, তুমি ওই ছেলেটা থেকে একটু দূরে থাকো, ও মোটেও ভালো ছেলে নয়। এর আগে ওর পাশে বসা কয়েকজন মেয়েকে হ্যারাস করার চেষ্টা করেছিল, তাই তারা ভয়ে ওর কাছে থেকে দূরে সরে গেছে। কথাটা শুনে সুজি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমার ছেলে যতই দুষ্ট হোক, ক্লাস ফাঁকি দিক, কিন্তু কোনো মেয়ের সঙ্গে এমন কাজ সে করতেই পারে না। সুজি মেয়েটির দিকে তাকিয়ে বলে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি চ্যানকে ছাড়বো না, কিন্তু তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমাকেও ছাড়বো না। তখন সুজি বুঝতে পারে চ্যানের কোনো বন্ধু না থাকার কারণ। এই মেয়ে হয়তো চ্যানের পিছনে এসব কথাই বলে বেড়ায়। মেয়েটি আরও বলে, আমি তো ক্লাস মনিটর, আমি মিথ্যা বলবো কেন? সুজি সঙ্গে সঙ্গে তার হাত ধরে তাকে ক্লাসে নিয়ে যায়। তারপর সবার সামনে চ্যানকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, তুমি কি এই মেয়েকে হ্যারাস করার চেষ্টা করেছিলে? চ্যান অবাক হয়ে বলে, এ কথা কে বলেছে? আমি এমন কিছুই করিনি। মেয়েটিও ভয় পেয়ে যায়। সে সুজিকে বলে, তুমি ভুল বুঝছো, আমি শুধু তোমাকে একটা রিউমারের কথা বলেছিলাম। সুজি শান্তভাবে বলে, ওহ তাহলে এটা শুধু রিউমার? ঠিক আছে, তাহলে এই রিউমার কে ছড়িয়েছে সেটাও তো জানা দরকার, না হলে একজন নির্দোষ ছেলের নামে মিথ্যা অভিযোগ থেকে যাবে। এবার পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে, তাহলে এতদিন চ্যানকে নিয়ে যা শুনেছে সবই কি মিথ্যা? সুজি একে একে সবাইকে জিজ্ঞাসা করলে শেষ পর্যন্ত সবাই সেই ক্লাস মনিটরের নাম বলে দেয়। সুজি সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো এই রিউমারটা ছড়িয়েছো, তাই না? মেয়েটি তখন মিথ্যা কান্নার অভিনয় করে বলে, আমি শুধু চেয়েছিলাম চ্যানের পাশে যেন অন্য কোনো মেয়ে না বসে, তাই এমন কথা বলেছিলাম। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায়। চ্যান তখন সবাইকে বলে, যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে এটা শুধু একটা রিউমার, তাই শাওকে আর দোষ দিও না। আমি চাই আমাদের সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকুক। চ্যানের মুখে শাও নামটা শুনেই সুজি চমকে যায়। তখনই সে বুঝতে পারে এই শাওই চ্যানের সেই প্রাক্তন প্রেমিকা, যে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার ছেলের কাছে থেকে টাকা নিয়েছিল এবং তাকে ব্যবহার করেছিল। সুজি চ্যানকে বলে, তুমি শাওয়ের থেকে দূরে থাকবে, আমাকে কথা দাও। চ্যান অবাক হয়ে বলে, কিন্তু মা কেন? সুজি রেগে বলে, আমি যা বলেছি সেটাই করবে। এদিকে টেরেসের শাও চ্যানের জন্য অপেক্ষা করছিল। চ্যান আসতে এসে জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর রাগ করেছো? চ্যান হেসে বলে, আমি তোমার উপর কিভাবে রাগ করব? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক তখনই সেখানে সুজি এসে হাজির হয়। সে চ্যানের কান ধরে টেনে বলে, তোমার এই ফ্রেন্ডটা তো ছেলে হওয়ার কথা ছিল। চ্যান অবাক হয়ে বলে, না মা, এটাই আমার ফ্রেন্ড। সুজি তখন বুঝতে পারে এই সেই মেয়ে যে মায়ের চিকিৎসার কথা বলে চ্যানের কাছে থেকে 3000 টাকা নিয়েছিল। শাও বিরক্ত হয়ে সুজিকে জিজ্ঞাসা করে, আপনি কে? আর চ্যানকে এত আদেশ করছেন কেন? সুজি ঠান্ডা গলায় বলে, তোমাকে আমার পরিচয় দেওয়ার মতো প্রয়োজন মনে করছি না, তবে তোমার হাতের ঘড়িটা বেশ দামি মনে হচ্ছে। শাও গর্ব করে বলে, এটা এই বছরের লিমিটেড এডিশনের ঘড়ি। সুজি সঙ্গে সঙ্গে বলে, বাহ, এত দামি ঘড়ি কেনার টাকা তোমার আছে, অথচ নিজের মায়ের চিকিৎসার জন্য 3000 টাকা ছিল না, তাই চ্যানের কাছে থেকে টাকা ধার করতে হয়েছিল। শাও আমতা আমতা করে বলে, আমার কাজিন আমাকে ঘড়িটা দিয়েছে। সুজি ব্যঙ্গ করে বলে, তোমার কাজিন এত ভালো যে তোমাকে এত দামি ঘড়ি কিনে দিতে পারে, অথচ তোমার মায়ের চিকিৎসার জন্য মাত্র 3000 টাকা দিতে পারে না। শাও এবার বুঝতে পারে সুজি তার সব মিথ্যা ধরে ফেলেছে, তাই সে চ্যানের সামনে নাটক শুরু করে দেয়। এই মেয়েটা কে? তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? আমাদের মাঝে ও কেন কথা বলছে? ও তো একজন অপরিচিত মানুষ। সুজি তখন বলে, কারণ 3000 টাকাটা আমিই চ্যানকে দিয়েছি। কথাটা শুনে শাও হেসে বলে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? চ্যান সঙ্গে সঙ্গে বলে, না, মা সত্যিই তোমাকে টাকা দিয়েছিল। সুজি এবার শাওকে কঠিনভাবে বলে, তোমার মা সত্যি অসুস্থ কিনা সেটা আমরা জানি না, কিন্তু কারণ যাই হোক আমার পুরো টাকাটা ফেরত চাই, 1 টাকাও কম নয়।
চ্যান সুজিকে থামাতে গেলে সুজি রেগে বলে, তুমি চুপ করো, আজ ওকে আমি ছাড়বো না, ওকে একটা শিক্ষা দিতেই হবে। এই বলে সুজি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর শাও চ্যানের উপরও রাগ করার অভিনয় করে বলে, তুমি আমাকে টাকা দিতে না চাইলে ঠিক আছে, কিন্তু সবার সামনে এভাবে আমার অপমান করার কোনো অধিকার তোমার নেই। আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। এই কথা বলে শাও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রাতে চ্যান চুপি চুপি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সুজি উঠে তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? চ্যান সঙ্গে সঙ্গে পানি খাওয়ার অজুহাত দেয়। সুজি বুঝতে পারে সে নিশ্চয়ই শাওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই রেগে বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না শাও কেমন মেয়ে? তোমার মাথায় কি কিছুই ঢোকে না? তারপর সুজি হাল ছেড়ে দিয়ে বলে, তোমার যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে ওই মেয়ের হাতে ধোকা খেয়ে আমাদের পুরো পরিবারকে দেউলিয়া হতে হতো না। চ্যান অবাক হয়ে যায়, দেউলিয়া? আমরা দেউলিয়া হয়ে গিয়েছিলাম? সুজি তখন মনে করে চ্যান একদিন তাকে জিজ্ঞাসা করেছিল তার ভবিষ্যৎ কেমন হবে। সে ভাবে সত্যিটা হয়তো খুব কঠিন, কিন্তু এখনই যদি ওকে সব বলে দিই তাহলে হয়তো ভবিষ্যতে বড় বিপদ আসা থেকে আমরা বেঁচে যাব। সুজি তাকে বলে, তুমি তোমার ভবিষ্যৎ জানতে চেয়েছিলে তাই না? তাহলে শোনো, তুমি যদি সত্যি শাওয়ের সঙ্গে প্রেম করো তাহলে একদিন তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু চ্যান শাওয়ের সঙ্গে প্রেম করবে কথাটা শুনেই খুশি হয়ে যায়। মা, আমি কি সত্যি একদিন শাওকে ডেট করব? সুজি রেগে চিৎকার করে বলে, শেষের কথাটা শুনোনি? ওকে ডেট করলে তুমি সর্বশান্ত হয়ে যাবে। চ্যান তখন বলে, মা, সত্যিকারের ভালোবাসার জন্য কিছু মূল্য তো দিতেই হয়, আমাদের শিক্ষকও তো সেটাই শেখান। এরপর সে আবার জানতে চায়, মা, আগে আমি শাওকে পছন্দ করব নাকি শাও আমাকে পছন্দ করবে? সুজি এতটাই রেগে যায় যে হাতে থাকা জিনিস দিয়ে তাকে মারতে শুরু করে। তোমাকে কতবার বলবো ওই মেয়েটা ভালো নয়? চ্যান তখন বলে, কিন্তু মা, আজ শাও নিজেই বলেছে সে শুধু ঈর্ষা থেকে অন্য মেয়েদের আমার কাছে থেকে দূরে রেখেছিল, তার মানে সে তো আমাকে পছন্দ করে। সুজি চিৎকার করে বলে, তার মানে হলো সে তোমাকে বড়সড় বোকা বানাতে চলেছে। চ্যান কিছুতেই বিশ্বাস করতে চায় না। মা, শাও এমন মেয়ে নয়। সুজি তখন বিরক্ত হয়ে বলে, সত্যি তুমি প্রেমে এমন অন্ধ হয়ে গেছো যে তোমার মাথা আর ঠিক হওয়ার নয়। পরদিনও সুজি দেখে চ্যান শাওয়ের প্রেমে পুরোপুরি পাগল হয়ে আছে, এমনকি সে শাওকে দেওয়ার জন্য চিরকুটও লিখেছে। সুজি মনে মনে ভাবে, পুনর্জন্মের পরেও কি আমি আমার এই দুঃখজনক ভবিষ্যৎটা বদলাতে পারবো না? ঠিক তখনই শিক্ষক জানান আজ তাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে। নতুন ছাত্রকে প্রিন্সিপাল নিজে ক্লাসে নিয়ে আসায় সবাই ফিসফিস করে বলতে থাকে, ছেলেটা নিশ্চয়ই খুব বড় পরিবারের। শাও নতুন ছাত্রটিকে দেখে চ্যানকে একেবারে উপেক্ষা করে তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সুজি মনে মনে খুশি হয়ে যায়। বাহ, এই নতুন ছেলেটা আসায় খুব ভালো হয়েছে, ওর জন্যই এবার শাও আমার ছেলের পিছন ছাড়বে। এই ছেলে তো আমাদের পরিবারের লাইফ সেভার। কিন্তু নতুন ছাত্রটিকে ভালো করে লক্ষ্য করার পরই সুজি হঠাৎ চমকে যায়। প্রিন্সিপাল তাকে পরিচয় করে দিয়ে বলেন, ও খুব ভালো একটা পরিবারের ছেলে, আমাদের স্কুলে ওকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। সুজি ছেলেটির নাম, চেহারা সব কিছু দেখে অবাক হয়ে যায়। তার মনে হয় এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এরপর প্রিন্সিপাল নতুন ছাত্র জোকে জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা হচ্ছে? জো তখন ক্লাসে একটা অদ্ভুত গন্ধ পাওয়ার ভান করে। প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে সবাইকে বলেন, আজ ক্লাস শেষে পুরো ক্লাস পরিষ্কার করবে। তারপর জোকে আবার জিজ্ঞাসা করেন, আর কিছু? জো বলেন না। প্রিন্সিপাল চলে যান। তখন শাও উঠে শিক্ষিকাকে বলে, আমি তো ক্লাস মনিটর, জোকে আমার ডেস্কমেট করে দিলে ভালো হয়, তাহলে আমি ওকে সব কিছু বুঝিয়ে দিতে পারবো। শিক্ষিকা জোকে বলেন, তুমি নিজের পছন্দ মতো সিট বেছে নিতে পারো। জো তখন সুজির দিকে তাকিয়ে বলে, আমি ক্লাস মনিটরের পাশেই বসবো। এতে শাও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে জো নিজের সিটের দিকে এগিয়ে আসতে সুজি তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, চেহারাটা একদম ওর মতো, নামটাও একই রকম, তাহলে এটা কি তার ছেলে? কিন্তু ছেলে হলে তো নাম তো একই হওয়ার কথা নয়, নাকি আমার মতো সেও পুনর্জন্ম নিয়েছে? জোকে দেখে সুজির পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। এদিকে চ্যান খেয়াল করে সুজি আর জো দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে, কেউই চোখের পলক ফেলছে না। সে মাঝখানে হাত নাড়িয়েও দেখে, কিন্তু দুজনেই নিজেদের চিন্তায় ডুবে আছে। অবশেষে জো নিজের সিটে এগিয়ে গিয়ে বসে। সুজি তখনও ভাবতে থাকে, ও কি সত্যি সেই মানুষ? কিন্তু যদি তাই হয় তাহলে আমাকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? অবশ্য আমাদের সম্পর্ক শেষ হওয়ার এত বছর হয়ে গেছে, ও যদি আমাকে ভুলে গিয়েও থাকে সেটা অস্বাভাবিক নয়। অন্যদিকে জো মনে মনে ভীষণ খুশি হয়ে ভাবে, সুজি, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। এরপর শাও জোর সঙ্গে কথা বলতে শুরু করে, আমার নাম শাও,
তুমি চাইলে আমাকে ভালোবেসে সাওসা বলে ডাকতে পারো। পেছন থেকে কথাটা শুনে চ্যানের ভীষণ জেলাস লাগে। সে শাওকে বলে, আমি যখন তোমাকে সাওসা বলে ডাকতে চেয়েছিলাম তখন তো তুমি আমাকে মানা করেছিলে। শাও এবার তাকে খুব রুডভাবে বলে, আমি কি তোমাকে চিনি? আমরা কি এতটাই কাছের? চ্যান চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ে। এদিকে সুজি মনে মনে খুশি হয়। আসলে জো কে বা কেন এসেছে সেটা এখন আর আমার জানার দরকার নেই। ওর জন্য যদি শাও আমার ছেলের পিছু ছেড়ে দেয় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এদিকে শিক্ষক সবাইকে জানান খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে, তাই তার আগে সবাই যেন কয়েকজন করে গ্রুপ তৈরি করে এবং একসঙ্গে পড়াশোনা করে। একজন মেয়ে জোর সঙ্গে স্টাডি গ্রুপ করতে চাইলে জো সরাসরি না করে দেয়। সে বলে, আমি একা পড়তেই বেশি পছন্দ করি। এরপর শাও সুযোগ বুঝে জোকে বলে, তুমি আমার সঙ্গে গ্রুপ করো, তাহলে আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করতে পারবো। কিন্তু জো তাকেও না করে দেয়। তখন চ্যান শাওকে বলে, শাও আমরা দুজন একসঙ্গে গ্রুপ করি। শাও রাজি হয়ে বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি রাজি হচ্ছি। এটা দেখে সুজি মনে মনে রেগে যায়। সে বুঝতে পারে তার ছেলে প্রেমে পুরো পাগল হয়ে গেছে। তাই সুজি বলে, আমাকেও তোমাদের গ্রুপে নাও, আমিও তোমাদের সঙ্গে পড়ব। আসলে সুজি চায় না চ্যান আর শাওকে একা ছেড়ে দিতে। ঠিক তখনই জো বলে, আমিও তোমাদের গ্রুপে যোগ দেবো। চ্যান সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, তুমি আবার কে যে আমাদের গ্রুপে ঢুকবে? আমি রাজি নই। কিন্তু শাও বলে, আমি রাজি আছি, তুমি আমাদের সঙ্গে যোগ দাও। চ্যান তখন বলে, ঠিক আছে, তাহলে ভোট হোক, বেশি ভোট যে পাবে সে শুধু আমাদের গ্রুপে থাকবে। জো তখন সুজির দিকে তাকায়। সুজিও রাজি হয়ে যায়। ফলে ভোটে চ্যান হেরে যায় এবং জো তাদের গ্রুপে যোগ দেয়। এতে জো মনে মনে ভীষণ খুশি হয়। সে ভাবে, সুজি আমাকে প্রত্যাখ্যান করেনি, তার মানে কি সে এখনও আমাকে পছন্দ করে? অন্যদিকে সুজিও খুশি, কারণ এখন জো তাদের গ্রুপে আছে। সে মনে মনে ভাবে, এবার শাও আমার ছেলের দিকে না তাকিয়ে জোর পেছনে পড়বে। এরপর সবাই লাইব্রেরিতে পড়তে যায়, কিন্তু জোর জন্য চ্যানের ভীষণ রাগ হচ্ছিল। তাই সে রাগ করে ওয়াশরুমে চলে যায়। এদিকে শাও জোর কাছে গিয়ে বলে, আমি এই ম্যাথের অঙ্কটা বুঝতে পারছি না, তুমি কি আমাকে বুঝিয়ে দেবে? কথা বলার সময় শাও ইচ্ছে করেই জোর খুব কাছে চলে আসে। এটা দেখে সুজি মনে মনে খুশি হয়, কিন্তু জো বলে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, তবে একটু দূরত্ব বজায় রাখো। শাও এবার মাটিতে পড়ে যাওয়ার অভিনয় করে বলে, আহ, মনে হচ্ছে আমার পায়ে মোচ লেগেছে, আমি উঠতে পারছি না। মনে মনে সে ভাবে, এবার নিশ্চয়ই জো আমাকে কোলে তুলে নেবে। কিন্তু ঠিক তখনই চ্যান সেখানে এসে যায়। সে শাওকে জিজ্ঞাসা করে, তোমার পায়ে ব্যথা করছে? দাঁড়াও, আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। শাও না করলেও চ্যান জোর করে তাকে ধরে নিয়ে চলে যায়। এটা দেখে সুজির মাথায় যেন আগুন জ্বলে যায়। এরপর জো সুজিকে জিজ্ঞাসা করে, তোমার ম্যাথের সমস্যাটার সমাধান হয়েছে? সুজি বিরক্ত হয়ে বলে, না। সে মনে মনে ভাবে, ওর সব মনোযোগ তো ওর ছেলের দিকে, তাহলে ম্যাথের হোমওয়ার্ক কখন করবে? জো তখন জিজ্ঞাসা করে, তোমার কি আর আমার কোনো সাহায্যের দরকার? সুজি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমার সাহায্য দরকার। জো জানতে চায় কী সাহায্য। সুজি তখন বলে, তুমি শাওয়ের সঙ্গে এতটা বাজে ব্যবহার করা বন্ধ করো। জো অবাক হয়ে সুজির দিকে তাকিয়ে ভাবে, এই কথার মানে কি? এরপর শিক্ষক সবাইকে ক্লাস পরিষ্কার করার কাজ ভাগ করে দিচ্ছিলেন। তখন শাও হাত তুলে বলে, আমার পা মচকে গেছে, তাই ভারী কাজ করতে পারবো না। আমি কি শুধু লাইব্রেরি পরিষ্কার করতে পারি? চ্যান সঙ্গে সঙ্গে হিরো সাজতে গিয়ে বলে, ম্যাডাম, ওর পায়ে এখনও ব্যথা আছে, ওর বদলে আমি লাইব্রেরিটা পরিষ্কার করে দেবো। কিন্তু সুজি সঙ্গে সঙ্গে বাধা দেয়। সে শিক্ষককে বলে, চ্যানের শ্বাসকষ্টের সমস্যা আছে, লাইব্রেরিতে অনেক ধুলো, তাই ও সেখানে কাজ করতে পারবে না। চ্যান আস্তে করে মাকে বলে, মা, আমার আবার কবে থেকে শ্বাসকষ্ট হলো? সুজি সঙ্গে সঙ্গে তাকে কিক করে। চ্যান তখন বাধ্য হয়ে বলে, হ্যাঁ ম্যাডাম, আমার এই সমস্যা আছে। সুজি এরপর প্রস্তাব দেয়, শাও আর জোকে একসঙ্গে লাইব্রেরি পরিষ্কারের দায়িত্ব দেওয়া হোক, তাহলে জো শাওকে সাহায্য করতে পারবে। জো তখন বুঝতে পারে সুজি ইচ্ছে করে তাকে শাওয়ের সঙ্গে জুড়ে দিচ্ছে। আগেও সুজি চ্যানকে শাওয়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হতে না বলেছিল। তার মানে সুজি আসলে চ্যান আর শাওকে দূরে রাখতে চায়। তাই জো শিক্ষককে বলে, ম্যাডাম, আমি লাইব্রেরিতে কাজ করতে চাই না, আমি সব সরঞ্জাম বহন করার কাজ করব। এটা শুনে শাও বলে, তাহলে আমিও জোর সঙ্গে কাজ করব। শিক্ষক অবাক হয়ে বলেন, কিন্তু তোমার তো পা মচকে ছিল। শাও সঙ্গে সঙ্গে বলে, এখন অনেকটাই ভালো হয়ে গেছে, আর আমি তো ক্লাস মনিটর, সবার সামনে আমাকে ভালো উদাহরণ তৈরি করতে হবে। সুজি মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। ক্লাস মনিটর, তুমি সত্যিই খুব ভালো। অন্যদিকে সুজি আর চ্যানও লাইব্রেরি পরিষ্কার করতে চলে যায়। চ্যান অবাক হয়ে বলে, মা,
একটু আগেই তো বললে আমার ধুলোতে সমস্যা হয়, এখন আবার তুমি আমাকে লাইব্রেরিতে নিয়ে এলে। সুজি রেগে বলে, তোমার ধুলোতে সমস্যা নেই, তোমার মাথাতেই সমস্যা আছে, বুঝতে পারছো না? শাও তোমাকে শুধু ব্যাকআপ হিসেবে ব্যবহার করছে। কাল যদি তোমার সামনে কোনো ধনী আর সুদর্শন ছেলে আসে, তাহলে শাও তোমাকে ছেড়ে তার পেছনেই ছুটবে, আর তুমি এখনও ওর পিছনে কুকুরের মতো ঘুরে বেড়াবে। চ্যান তবুও কিছু বুঝতে পারে না। সুজি তাকে বোঝাই, তুমি এখন ছোট, তোমার মায়ের কথা শোনা উচিত, না হলে ভুল পথে চলে গেলে ভবিষ্যতে নিজেকেই আফসোস করতে হবে। ঠিক তখনই একজন শিক্ষক তাদের ফিটনেস ইকুইপমেন্ট রুমে কিছু ম্যাগাজিন রাখতে বলেন। চ্যান সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, আমি রেখে আসছি। কিন্তু সুজি তাকে থামিয়ে নিজেই ম্যাগাজিনগুলো নিয়ে যায়। সেখানে গিয়ে হঠাৎ জোর সঙ্গে তার ধাক্কা লাগে। সুজি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি শার্ট পরোনি কেন? জো তখন তার শরীরের একটি বিশেষ দাগ দেখায়। সুজি দাগটি দেখেই চমকে যায়, দুটো তিল ঠিক একই জায়গায়। জো তখন বলে, তার মানে তুমি এখনও মনে রেখেছো? আমি তো ভেবেছিলাম তোমার স্মৃতিশক্তি চলে গেছে। সুজির সঙ্গে সঙ্গে তাদের পুরনো সম্পর্কের স্মৃতি মনে পড়ে যায়। সে রেগে জোকে বলে, তার মানে তুমি সব কিছু মনে রেখেছো? তুমি আমাকে আগেই চিনতে পেরেছিলে, অথচ এমন ভান করছিলে যেন আমাকে চেনোই না। জো বলে, কারণ আমি নিশ্চিত ছিলাম না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। সুজি ব্যঙ্গ করে বলে, তাই নাকি? তাহলে এখন ইচ্ছে করে আমার সামনে শরীর দেখাচ্ছ কেন? তুমি কি বুঝে গেছো যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি? তারপর সে বলে, আমাদের মধ্যে যা ছিল সেটা অনেক বছর আগের কথা। এত বছর পর তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? এখন এসবের কোনো অর্থই নেই। ঠিক তখনই চ্যান সেখানে এসে জোকে দেখে রেগে যায়। সে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? একটা মেয়ের সামনে এভাবে নিজের শরীর দেখাচ্ছ কেন? নিজেকে কি মনে করো, হ্যাঁ? জো পাল্টা বলে, তুমি কে যে আমাদের দুজনের মাঝে কথা বলো? আমি এসে থেকে দেখছি তুমি সবসময় সুজির আশেপাশে ঘোরাঘুরি করছো। তোমাদের দুজনের সম্পর্কটা কি? চ্যান রেগে বলে, আমাদের সম্পর্ক কি সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। দুজনের ঝগড়া শুরু হয়ে গেলে সুজি তাদের থামিয়ে দেয়। সে জোকে বলে, তুমি যাও, আগে শার্ট পরে আসো। আর চ্যানকে বলে, তুমি আমার সঙ্গে লাইব্রেরি পরিষ্কার করতে চলো। পথে চ্যান মাকে জিজ্ঞাসা করে, মা, আমি কি আগে কখনো ওই জোকে কোথাও দেখেছি? ওকে আমার এত পরিচিত লাগে কেন? আর মনে হচ্ছে ও তোমার ব্যাপারে আমার থেকেও বেশি কিছু জানে। সুজি তার মুখে হাত রেখে মনে মনে ভাবে, তুমি ওকে শুধু আগে দেখেছো তা নয়, তুমি ধীরে ধীরে পুরোপুরি ওর মতো হয়ে যাচ্ছ। তোমার নাক, মুখ সব কিছুই ওর মতো। এরপর গল্পে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুজি যখন জানতে পারে সে গর্ভবতী, তখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করেছিলেন সে কি সত্যি এই সন্তান রাখতে চায়। সুজি তখন সিদ্ধান্ত নেয় সে জোকে সত্যিটা জানাবে না। তাই সে ডাক্তারকে অনুরোধ করে একটি ভুয়া অ্যাবর্শন রিপোর্ট তৈরি করতে। এরপর সে মিথ্যা রিপোর্ট জোর কাছে পাঠিয়ে দেয়, যাতে জো বিশ্বাস করে তার সন্তান আর বেঁচে নেই। খবরটি শুনে জো ভীষণ ভেঙে পড়ে এবং তার অ্যাসিস্ট্যান্টকে সুজির ব্যাপারে খোঁজ নিতে বলে। কিন্তু অনেক খোঁজ করেও সে সুজির কোনো সন্ধান পায়নি। জো মনে মনে ভাবে, এত বছর ধরে সে সুজিকে খুঁজেছে, কিন্তু কোনো খবরই পায়নি। জো মনে মনে বলে, হয়তো ভাগ্যই আবার আমাদের দুজনকে এক করেছে, এবার আমি কোনোভাবেই সুজিকে হারাতে চাই না। হ্যালো এভরিওয়ান, এটা ছিল গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।